সি প্রোগ্রামিং যখন শিখেছিলাম তখন অ্যারের ব্যাপারে আমি বলেছিলাম। তো অ্যারে কি সেটা কি মনে আছে? রেসপন্স করো। না স্যার, ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একদম বেসিক থেকেই শুরু করবো। ওকে জয়েন করছে না আমি স্টার্ট করে দেবো? স্যার করছি বললো, করছে। তাহলে একটু ওয়েট করি। কম্পাইলার আগে থেকে জানে, সেগুলোই হচ্ছে কিওয়ার্ড, যেগুলো তোমাকে বাইরে থেকে প্রিডিফাইন্ড করে দিতে হয় না, ওখানে আগে থেকেই আছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ড। এই রিজার্ভ ওয়ার্ড গুলোর মিনিং কম্পাইলার জানে। তো শীতেও কিছু কিওয়ার্ড ছিল, পাইথনেও কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে। দেখো, পাইথনে কিছু রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে কি কি আছে, একটা বড় লিস্ট আছে। যেমন ট্রু, ফলস, নান, অ্যান্ড, অ্যাজ, অ্যাসেট, ডেফ, ক্লাস, কন্টিনিউ, ব্রেক, এলস, ফাইনালি, এলিফ, ডেল, এক্সেপ্ট, global, for, if, from, import, rise, try, or, return, pass, non-local, in, not, in, lambda। তো এইগুলো হচ্ছে পাইথনের রিজার্ভড কিওয়ার্ড। তো এইগুলোর মিনিং পাইথন কম্পাইলার অলরেডি জানে। যেমন আমাদের সিতেও কিছু রিজার্ভড কিওয়ার্ড ছিল, সিমিলারলি এখানেও কিছু এরকম রিজার্ভড কিওয়ার্ড আছে। তো পারলে এই কিওয়ার্ড গুলোর একটা লিস্ট তৈরি করে নিতে পারো। অনেক সময় ভেরিয়েবল নাম ডিক্লেয়ারের সময় এগুলো দিয়ে কনফিউশন তৈরি করা হয়। ঠিক আছে, তো করতে পারো। তো আমরা পাইথন কিওয়ার্ড নিয়ে পড়াশোনা করছি। পাইথন কিওয়ার্ড আমরা শীতেও দেখেছিলাম কিছু কিওয়ার্ড ছিল, সিমিলারলি পাইথনেও কিছু কিওয়ার্ড আছে যেগুলোর মিনিং অলরেডি এখানে ডিফাইন করা আছে, কম্পাইলার জানে। তো একটা লিস্ট আছে দেখো কিওয়ার্ডের। তো এটা পারলে তোমরা একবার নোট করে নাও বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, পাইথনের রিজার্ভ যে কিওয়ার্ড গুলো আছে সেইগুলো। ঠিক আছে, তো করে নাও, হয়ে গেলে আমাকে জানাও চ্যাট বক্সে। করা আছে, যেমন ট্রু মানে হচ্ছে তোমার 1, আর ফলস হচ্ছে 0। এখানে 0 1 প্রিন্ট করবে না, ট্রু ফলসই তোমাকে প্রিন্ট করবে। ঠিক আছে, তো খুব ফাস্ট করো, হয়ে গেলে আমায় জানাও। জানা আছে। এবার নেক্সট যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেই কনসেপ্টের দিকে আমরা মুভ করি। সেটা হচ্ছে অ্যারে ইন পাইথন। তো অ্যারে আমরা সি প্রোগ্রামিং এও করেছি। সি প্রোগ্রামিং এ অ্যারেতে কি ছিল, অ্যারে জিনিসটা যদি ভুলে গিয়ে থাকো তাহলে বলি। অ্যারে হচ্ছে সিকোয়েন্সালি এলিমেন্ট গুলোকে স্টোর করা। তো অ্যারে স্ট্রাকচারটা দেখলে হয়তো মনে পড়বে পুরাতন দিনের কিছু কনসেপ্ট। দাঁড়াও, অ্যারে স্ট্রাকচারটা দেখে দেখো, অ্যারে এইরকম দেখতে হতো। হোপফুলি মনে পড়ছে, প্রত্যেকটাতে আমরা এক একটা করে এলিমেন্ট স্টোর করতে পারি এবং ইন্ডেক্স ভ্যালু ওয়াইজ সেগুলোকে আমরা অ্যাক্সেসও করতে পারি। এই যে 0 1 2 3 4 এগুলোকে আমরা ইন্ডেক্স ভ্যালু বলতাম। তো এইভাবে অ্যারে আমরা শীতেও দেখেছি। এই এখানে আমরা এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট স্টোর করতে পারতাম এবং সেইগুলোকে আমরা তার ইন্ডেক্স ভ্যালু ওয়াইজ অ্যাক্সেস করতে পারতাম। অ্যারে হচ্ছে সিকোয়েন্সিয়াল এলিমেন্ট, যেটা হোমোজিনিয়াস ডাটা টাইপ বলা হয়, মানে পরপর যেগুলো স্টোর হবে সেম টাইপেরই হবে। এই নয় যে এখানে 1 স্টোর হলো এখানে এ স্টোর হলো, অর্থাৎ একটা ইন্টিজার একটা ক্যারেক্টার স্টোর হলো। যদি ইন্টিজার হয় সবকটাতে ইন্টিজারই থাকবে, যদি ক্যারেক্টার হয় সবকটাতে ক্যারেক্টারই থাকবে। ঠিক আছে, যদি ফ্লোটিং পয়েন্ট হয় সবকটাতে ফ্লোটিং পয়েন্টই থাকবে। তো এই জিনিসটাই হচ্ছে মেইন কনসেপ্ট, আর কিছুই নেই। অ্যারেতে হচ্ছে সিকোয়েন্সিয়ালি এলিমেন্ট গুলোকে আমরা স্টোর করতে পারি এবং এলিমেন্ট গুলো হবে সেম টাইপের। ঠিক আছে, হোপফুলি মনে পড়েছে অ্যারের জিনিসটা, যেটা আমরা সি প্রোগ্রামিং এও দেখেছিলাম। সি প্রোগ্রামিং এ অনেক কাজও করেছিলাম, এখানে সার্চিং সর্টিং করেছিলাম, তাই তো? মনে পড়ছে? হ্যাঁ স্যার, হুম। তো বাবল শট বা সার্চ হ্যাঁ, এসব ছিল। হ্যাঁ, তো সেগুলো তো আমরা অ্যারে ইউজ করেই করেছি। সেই সেম জিনিস অ্যারের কনসেপ্টটা আমাদের কিসে আছে, পাইথনেও আছে। তো চলো একদম বেসিক থেকে শুরু করি। কি বলছে দেখো। দেখো, অ্যারেস ইন পাইথন। তো
কি বলছে, an array is defined as a collections of item that are stored as contiguous memory location, যে কথাটা বললাম contiguous হবে, তো মানে পরপর, ঠিক আছে। It is a container which can hold a fixed number of items, তো array length যেটা declare করবে initially সেটাই হচ্ছে ওর মানে ক্যাপাসিটি, অতগুলো আইটেমই ও নিতে পারবে। তাই জন্য বলছে ইট ইজ এ কন্টেনার হুইচ ক্যান হোল্ড এ ফিক্সড নাম্বার অফ আইটেমস, তো যেটা মেনশন করবে সেই কটা আইটেমই ও নিতে পারবে। অ্যান্ড দিস আইটেম শুড বি অফ দ্য সেম টাইপ, যে কথাটা এতক্ষণ ধরে বললাম। তো অবশ্যই সেম টাইপের প্রত্যেকটা এলিমেন্ট হতে হবে, না হলে কিন্তু সাপোর্ট করবে না। একটা হয়তো ইন্টিজার, একটা ফ্লোটিং, একটা ক্যারেক্টার দিলে কিন্তু ও নেবে না, যেটা দেবে সেম টাইপের হতে হবে। An array is popular in most programming language like C++, JavaScript. তো অলরেডি আমাদের আইডিয়া আছে, সিতে আমরা ইউজ করেছি, বাকিগুলো হয়তো করিনি। সি প্লাস প্লাস জাভাস্ক্রিপ্ট হয়তো এখনো আমরা জানি না। তো আমরা সিটা তো জানি, সিতে তো আমরা এই পাইথন বলছি, অ্যারে প্রোগ্রামিংটা, অ্যারেটা দেখেছিলাম কিভাবে কাজ করে, অ্যারে যে ডাটা টাইপটা আছে, ঠিক আছে। তো ডেফিনেশনটা চাইলে লিখে নিতে পারো, আর যদি মনে করো যে লিখবে না, তাহলে সি এর যে নোটসটা আমি লিখিয়েছিলাম তো সেখান থেকে একবার পড়ে নেবে, ঠিক আছে। সি এর ডেফিনেশন যখন অ্যারে করিয়েছিলাম লিখিয়েছিলাম, তো আর যদি না চাও তাহলে এখান থেকে একবার লিখে নাও, ফার্স্ট লিখে নাও দরকার হয়। অ্যারে ডেফিনেশন অনেক সময় দিতে পারে, তোমাদের ড্যাশ পূরণ হয়তো দিতে পারে, যে হুইচ টাইপস অফ এলিমেন্ট স্টোর সেম টাইপ অফ এলিমেন্ট, ঠিক আছে। স্যার এমসিকিউ এক্সাম্পল। হ্যাঁ, এমসিকিউ তে ড্যাশ পূরণ দিতে পারে তো। ও আচ্ছা, এমসিকিউ তে তোমার হ্যাঁ অপশন দিতে পারে তো। শুধু সংজ্ঞা তো দেবে না। হ্যাঁ স্যার, অনেক রকম ভাবে দিতে পারে ওটা। ওই হ্যাঁ শূন্যস্থান পূরণ, তারপর রিয়ারেঞ্জ কম্পিউটার দেবে হ্যাঁ কিনা জানি না। শূন্যস্থান দিতে পারে। হ্যাঁ, তোমার তো অ্যারের ডেফিনেশনটা হয়তো তোমাকে ড্যাশ পূরণ হিসেবে দিল, শূন্যস্থান পূরণ হিসেবে দিল। তো সেক্ষেত্রে তো তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কন্টিগুয়াস লোকেশন, এখানে কতগুলো জিনিস হাইলাইট করতে হয়, কন্টিগুয়াস লোকেশন, মেমরি লোকেশন, আর এখানে হচ্ছে সেম টাইপ। তো এই জিনিস দুটো মাথায় রেখো, সেম টাইপের আইটেমস আর কন্টিগুয়াস মেমরি লোকেশনে অ্যালোকেট হয়, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রেখো। তো এটা ডেফিনেশন লিখছো না আমি এই পরের স্লাইডে যাব, বলো। ডেফিনেশন কি লিখছো? লিখে দিচ্ছি। লিখে নিচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি করো, করে আমাকে চ্যাট বক্সে রেসপন্স করো। তো সবাই লিখেই নাও তাহলে, যেহেতু লিখছো। যে পয়েন্টগুলো হাইলাইট করতে বললাম এখানে আন্ডারলাইন করে রাখবে, কন্টিগুয়াস মেমরি লোকেশন আর হচ্ছে সেম টাইপ। মেইন কনসেপ্ট হচ্ছে এই দুটোই। তো দেখো কি বলছে, অ্যারে ইন পাইথন। তো এখানে অনেক সুবিধা আছে পাইথনে অ্যারে ইউজ করার, সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো, কিভাবে আমরা খুব ইজিলি কাজটা করতে পারি, যেটা সি প্রোগ্রামিং এ করতে গেলে আমাদের দুটো লুপ চালিয়ে করতে হতো। তো এখানে সেটা অনেকটাই ইজি, ঠিক আছে। সি প্রোগ্রামিং এ আমরা জানি যে একটা ফর লুপ চালিয়ে করতে হতো, অ্যারেতে এলিমেন্ট নেওয়া বলো, প্রিন্ট করা বলো, অনেক ঝামেলার কাজ ছিল। কিন্তু পাইথন পুরো জিনিসটাকে অনেকটা ইজি করে দিয়েছে। দেখো কি বলছে, array is an idea of storing multiple items of the same type together, and it makes easier to calculate the positions of each element by simply adding an offset of the base value, বা এটাকে আমরা index value বলতে পারি। A combinations of the array could save a lot of times, reducing the overall size of the code. তো ঠিকই কথা, আমরা যদি এক একটা করে ভেরিয়েবলে প্রত্যেকটা এলিমেন্টকে স্টোর করতাম তাহলে বুঝতেই পারছো আমাদের কতটা ম্যানুয়ালি ওয়ার্ক করতে হতো, তাই তো। মনে করো তুমি 10টা ঘরের একটা এলিমেন্টকে স্টোর, মানে 10টা এলিমেন্ট স্টোর করবে, তাহলে তোমাকে 10টা ভেরিয়েবল তৈরি করতে হতো, তাতে গিয়ে এলিমেন্ট গুলোকে আমাকে অ্যাসাইন করতে হতো, যে আইটেম গুলো রাখতে চাইছো সেই আইটেম গুলো অ্যাসাইন করতে হতো। তো অনেকটা হেডেক ছিল, কিন্তু অ্যারে ডিজাইন হওয়ার পর থেকে কি হলো, অ্যারেতে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে সিকোয়েন্সিয়ালি পরপর সাজিয়ে রেখে দিতে পারি। তার ফলে আমাদের ওই হেডেকটা রিমুভ হয়ে গেল।
ঠিক আছে? তো এই জন্য এটা আমাদের অনেকটা হেল্প করে। কোনো বড় ডাটা স্ট্রাকচারে অনেকগুলো ডাটা আছে, সেই ডাটাগুলোকে পরপর স্টোর করতে আমাদের এই অ্যারেটা হেল্প করে। তারপর কি বলছে দেখো, অ্যারেস ইন পাইথন। তো কিভাবে জিনিসটা করা যেতে পারে? ইট ইজ ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালুস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল if you have a list of items that are stored in their corresponding value like this। দেখো এখানে তিনটে ভেরিয়েবল এ বি সি নিয়েছে, হাই হ্যালো বাই। তো এটা হচ্ছে ভেরিয়েবলে ডিক্লেয়ার করেছে অ্যারে ইন পাইথন। দেখো আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিয়েছে জাস্ট। এবার দেখো কিভাবে করা হয়, কি কি জিনিস থাকে একটা অ্যারের মধ্যে। তো দেখো বলছে কি, ফলোইং আর দ্য ইম্পর্টেন্ট টার্মস, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যারে। আমরা জানি এলিমেন্ট থাকে, এলিমেন্ট মানে হচ্ছে যে ভ্যালুটা ইন্ডেক্স পজিশনে, যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করি। ইচ আইটেম স্টোরড ইন অ্যান অ্যারে ইজ কল্ড অ্যান এলিমেন্ট। ইচ আইটেম স্টোরড ইন অ্যান অ্যারে ইজ কল্ড অ্যান এলিমেন্ট। এলিমেন্ট কাকে বলে কোশ্চেন হতেই পারে, আর ইন্ডেক্স তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস। ইচ লোকেশনস অফ অ্যান এলিমেন্ট ইন অ্যান অ্যারে has the numerical index of which is used to identify the element। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি, যেটা অ্যারের পয়েন্ট অফ ভিউ থেকে সত্যিই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে ইন্ডেক্স। তো এই দুটো একটু লিখে রাখো। হয়ে গেলে সেম ভাবে আমায় বলো। লিখলে এরপর দেখো এই স্লাইডটাই রিপিট হয়ে গেছে। দেখো অ্যারে রিপ্রেজেন্টেশন কি বলছে, an array can be declared in various way and different language। The important points that should be considered are as follows। তো আমরা জানি স্টার্টিং ভ্যালু যে ইন্ডেক্সের হয় সেটা 0 থেকে সবসময় স্টার্ট। তো সি আমরা সিতেও দেখেছি যে ইন্ডেক্স ভ্যালুটা 0 দিয়ে শুরু হতো। এলিমেন্ট গুলো অ্যাক্সেস সেইভাবেই হতো, মানে ফার্স্ট ইন্ডেক্সটা 0, তারপর কন্টিনিউ হতো 0 1 2 3 এইভাবে কন্টিনিউ। তো index start with 0, we can access each element via its index। The length of the array defines the capacity to store the element। তো একটা লেন্থ 10 আছে, মানে অ্যারের যে ক্যাপাসিটি সেটা 10, তাহলে 10টা এলিমেন্টই ও স্টোর করতে পারবো, সেটাই বলছে। পাইথনে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং, যেটা কিন্তু সি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ছিল না। তো সেই জিনিসটা আমরা একটু পরেই দেখবো একটা অ্যারে রিপ্রেজেন্ট করে কিভাবে কাজটা হয়। তো এটা একটু নোট করে রাখতে পারো, ইন্ডেক্স স্টার্ট উইথ 0। ইন্ডেক্স ভ্যালু সবসময় 0 থেকে স্টার্ট হয়। তো এটা অলরেডি জানার কথা, আমরা শীতেও দেখেছি। তো হোপফুলি এটা লিখে নিয়েছো। নেক্সট হচ্ছে অ্যারে রিপ্রেজেন্টেশন। তো এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি করছে, একটা 10টা ঘরের এলিমেন্টের অ্যারে নিয়েছে, মানে দেখো 0 থেকে স্টার্ট হয়েছে বলে 9 অব্দি গেছে। 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো 10টা ঘরই আছে, যেহেতু ইন্ডেক্সটা 0 থেকে স্টার্ট হয়েছে ওই জন্য লাস্ট ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে 9। এটা সবাই বুঝতে পেরেছো? 0 থেকে যদি 1 থেকে স্টার্ট হতো 10 হতো, কিন্তু আমরা জানি যে ইন্ডেক্স ভ্যালু সবসময় 0 থেকে স্টার্ট হয়। তাই জন্য 0 থেকে যেহেতু স্টার্ট হয়েছে, তাই 10টা ঘরের জন্য লাস্ট হচ্ছে A9। ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে 10টা ঘরের সাইজ, অ্যারে সাইজ ইজ 10, ইন্ডেক্স ভ্যালুটা বলছে। নেক্সট দেখো এখানে যে কথাটা আমি একটু আগে বললাম, নেগেটিভ ইন্ডেক্সিং। পাইথন এই জিনিসটাকে সাপোর্ট করে, কিন্তু অন্যান্য প্রোগ্রামিং এ এই জিনিসটা ছিল না, যেমন সিতেও ছিল না। দেখো ফার্স্ট তো আমরা এখান থেকে এইভাবে স্টার্ট করতে পারি, যেটা হচ্ছে 0 1 2 3 4 5। এটা মনে করো 5টা ঘরের একটা অ্যারে, এই 6টা ঘরের একটা। তো সেক্ষেত্রে 0 থেকে 5 অব্দি হয়েছে। কিন্তু আমি যদি এইভাবে উল্টো দিক থেকে অ্যাসাইন করি, সেক্ষেত্রে কিন্তু মনে রেখো 0 থেকে স্টার্ট হবে না, -1 থেকে স্টার্ট হবে। এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। আহ কেন? মাইন বলো, কিছু বলছো? কেন? হ্যাঁ, কেন -1 থেকে নেব? এটাই রুলস। যখন নেগেটিভ ইন্ডেক্সিং হয় তখন -1 থেকে স্টার্ট। ঠিক আছে, মানে লাস্ট এলিমেন্টটাকে যেটা আছে একদম লাস্ট, সেটা হচ্ছে -1। তারপর থেকে এবার মাইনাসের দিকে ইনক্রিমেন্ট করতে করতে যাবে। এটা রুলস। ঠিক আছে, যেমন এখানেও 0 থেকে কেন হচ্ছে, তার তো কোনো নেই, এটা রুলস।
অ্যারের যে ডিক্লারেশন হয়েছিল সেটা রুলস। বুঝেছো? হ্যাঁ স্যার। হুম। রিভার্স এর ক্ষেত্রে মানে নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে -1 থেকে স্টার্ট হয়, আর পজিটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয়। এই কথাটা মাথায় রেখো, পরীক্ষায় কনফিউশন করতেই পারে। একটু লিখে স্টার মার্ক দিয়ে রাখো, বা এই ডায়াগ্রামটা ড্র করে নাও, সব থেকে ভালো ডায়াগ্রামটা ড্র করে নাও। এই ডায়াগ্রামটা ড্র করে নিচে একটু লিখে রাখো। পরীক্ষায় কিন্তু কনফিউজিং কোশ্চেন এরকম করবে, নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে বলবে স্টার্টিং ভ্যালু নেগেটিভ ইন্ডেক্সিং এর, তো সেক্ষেত্রে বলতে হবে -1। আর যদি পজিটিভ ইন্ডেক্সিং বলে সেক্ষেত্রে বলতে হবে 0। ঠিক আছে? পাইথনেই কিন্তু সাপোর্ট করে, অন্যান্য প্রোগ্রামিং এ এটা ছিল না, সিতেও কিন্তু ছিল না, নেগেটিভ ইন্ডেক্সিং ছিল না। তুমি যদি সিতে মাইনাস দিয়ে কিছু অ্যাক্সেস করতে যাও এরর খাবে। ঠিক আছে? তো এটা আমরা প্র্যাকটিক্যালও দেখবো কিভাবে কাজ করছে। তো আগে থিওরিটিক্যাল কনসেপ্টটা দিই, তারপর প্র্যাকটিক্যালও করে দেখাবো। তো এটা একটু ড্র করে নাও সবাই। চল নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো কিভাবে কাজটা হয়, কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। The array can be created in Python by importing the array module to the Python program. তো আমরা জানি পাইথন প্রোগ্রামিং এ বিভিন্ন মডিউল, বিভিন্ন ফাংশন গুলোকে বাই ডিফল্ট তৈরি করে রেখে দেওয়া আছে। তো সেগুলোকে চাইলে আমরা ইউজ করতে পারি। তো সেম ভাবে অ্যারেটাকেও এখানে এইভাবে ক্রিয়েট করে রেখে দেওয়া আছে একটা মডিউল আকারে। তো ফ্রম অ্যারে ইম্পোর্ট স্টার্ট যদি দাও তাহলে অ্যারের সমস্ত মডিউল গুলো ওখানে চলে আসবে। যেমন আমরা যে সি প্রোগ্রামিং করতাম তখন কি করতাম, হ্যাজ ইনক্লুড stdio.h। তো ওখানে ইনপুট আউটপুট যে ফাংশনালিটি গুলোর জন্য যে জিনিসগুলো লাগে সমস্ত কিছুটা ইম্পোর্ট হতো, তাই তো? সেম জিনিসটা আমরা অ্যারে যদি পাইথনে করি তো সেখানে লিখতে হবে ফ্রম অ্যারে ইম্পোর্ট স্টার, মানে অ্যারে সমস্ত জিনিসগুলো ইম্পোর্ট করলো। এবার তুমি অ্যারের ডিক্লারেশনটা এইভাবে করতে পারো, অ্যারে নেম ইকুয়ালস টু অ্যারে, তারপর টাইপ কোডটা আমি একটু পরে বলছি, তারপর ইনিশিয়ালাইজার মানে কত ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাইছো। তো টাইপ কোডটা দেখো কি বলছে, যদি বি হয় টাইপ কোড তাহলে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট সাইন্ড ইন্টিজার। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আছে তো, সাইন্ড ইন্টিজার বলতে কি বোঝায়? ঠিক আছে, আছে না আমি বলবো? সাইন্ড ইন্টিজার আছে স্যার আইডিয়া? একবার বলে দিন। সাইন্ড ইন্টিজার মানে হচ্ছে পজিটিভ নাম্বার গুলো, আনসাইন্ড মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটোই। ঠিক আছে? তো দেখো সেটাই বলছে, রিপ্রেজেন্ট সাইন্ড ইন্টিজার অফ সাইজ 1 বাইট। আর তারপর হচ্ছে ক্যাপিটাল বি যেটা রিপ্রেজেন্ট আনসাইন্ড ইন্টিজার অফ সাইজ 1 বাইট। স্মল সি রিপ্রেজেন্ট ক্যারেক্টার অফ সাইজ 1 বাইট। আই রিপ্রেজেন্ট দ্য ইন্টিজার অফ সাইন্ড ইন্টিজার অফ সাইজ 2 বাইট। Capital L represent unsigned integer of 2 bytes. Small f integer floating points of size 4 bytes, and D represents floating point of size 8 bytes. এগুলোকে বলা হয় টাইপ কোড। ঠিক আছে? মানে অ্যারেটা কি টাইপের সেটা এখানে মেনশন করতে হয়, এটাকে বলা হচ্ছে তোমার টাইপ কোড। ঠিক আছে? তো এটা একটু লিখে রাখো, নাহলে পরে গিয়ে গন্ডগোল করবে। লিখে রাখো, তারপর ওই চারটাও দেবো। এটা হয়ে গেলে বলো। তো এবার কিভাবে কাজ করছে সেই জিনিসটা দেখা যাক। তো দেখো, অ্যারে ইন পাইথন অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস, উই ক্যান অ্যাক্সেস দ্য অ্যারে এলিমেন্ট ইউজিং দ্য রেসপেক্টিভ ইন্ডেক্সেস অফ দোজ এলিমেন্ট। তো কিভাবে ডিক্লেয়ার করছে সেটা আগে দেখো। তো আমরা যেভাবে বললাম মডিউল আকারে থাকে সেটাকে আগে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট অ্যারে অ্যাজ এ ডবল আর আর, মানে অ্যারে বলে যে মডিউলটা আছে সেটাকে আমরা শর্ট ফর্ম হিসেবে এ আর আর হিসেবে ডিক্লেয়ার করলাম। এরপর এ বলে একটা ভেরিয়েবল নিলাম ইকুয়ালস টু, এটাকে আমরা যেহেতু অ্যারে মডিউলটাকে শর্টে এ আর আর করে দিয়েছি, এ আর আর ডট অ্যারে বলে আমি ফার্স্টে যে ভ্যালুটা কি এটাকে কি বলা হয় টাইপ কোড, মানে এটা কি ইন্ডিকেট করছে ইন্টিজার ভ্যালু।
তো এরপর তুমি অ্যারেটাকে এইভাবে ডিক্লেয়ার করে দিতে পারো, 2 6 6 8 এইভাবে অ্যারেটাকে ডিক্লেয়ার করে দিতে পারো। তো এইভাবে ডিক্লিয়ারেশন যখনই করলে এটা একটা অ্যারে স্ট্রাকচার নিয়ে নিল, ইন্টিজার টাইপের অ্যারে স্ট্রাকচার নিয়ে নিল। এবার তুমি যদি ফার্স্ট এলিমেন্টটাকে প্রিন্ট করতে চাও, তাহলে A0 ইন্ডেক্স ভ্যালুটাকে অ্যাক্সেস করো, হয়ে যাবে প্রিন্ট। সেকেন্ডটাকে A1, হ্যাঁ এটা আমি করে দেখাই তবে বুঝতে পারবে। তো সবাই আমার সাথে সাথেই করো। তো আমি থনিটা খুলে নিলাম। তো যেভাবে আছে দেখো, আমি ফার্স্টে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট অ্যারে মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। অ্যারে অ্যাজ, তুমি যা ইচ্ছা নাম দিতে পারো, এটা A দিতে হবে বা এরকম কোনো মানে নেই, তুমি যা ইচ্ছে এটা দিতে পারো। এ ইকুয়ালস টু, এবার আমি যেটা নাম দিয়েছি ARR দিয়েছি মনে করো। এবার অ্যারে বলে যেটা আছে কল করে সেখানে ফার্স্ট যে ভ্যালুটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে টাইপ কোড, মানে কি টাইপের অ্যারেটা সেটা ডিক্লেয়ার হলো। তারপর কমা দিয়ে তুমি অ্যারেটাকে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজ করে দাও। মনে করো আমি দিলাম 10 20 30 তো আমি এইভাবে অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম মনে করো। এরপর এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। এবার তুমি যদি প্রিন্ট করতে চাও, আমি মনে করো প্রিন্ট করতে চাইছি প্রিন্ট, তো এর ভেতর তুমি যেটা লিখতে চাইছো সেটা লেখো। একটা মেসেজ দিতে শো করতে চাইছো, মনে করো ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট হলো। এখানে করলে, করার পরে কমা দিলে, দিলে, যেহেতু এখানে এর মধ্যে অ্যারেটা ডিক্লেয়ার হলো, তাহলে এখানে লিখতে হবে অবশ্যই। লিখলে এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি যে ইন্ডেক্স পজিশনের এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাইছো, মনে করো 0 ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাইছো, তাই জন্য 0 হলো। এবার এটাকে যদি তুমি রান করো, তাহলে দেখতে পাবে যে ফার্স্ট ইন্ডেক্স পজিশনে যে ভ্যালুটা ছিল সেটা প্রিন্ট হয়ে গেল। দেখতে পেয়েছো? তো সবাই হাতে নাতে এটা একবার করো, হচ্ছে কি আমাকে জানাও। সবাই কম্পিউটার খুলে বসেছো তো? কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসেছো? হুম। তো হাতে নাতে এটা একবার করো। নিশ্চয়ই। হুম। করে আমাকে জানাও। তো আমি যেরকম বললাম, এইটাকে তুমি যা ইচ্ছা নাম দিতে পারো। আমি আহ, এটাকে AR করে দিলাম, তাহলে আমি এখানেও AR লিখতে হবে, তো AR লিখে দিলাম। দেখো রান করি, সেম কাজটাই। তো এটা তুমি যা ইচ্ছা নাম দিতে পারো, ওটা নামেতে কোনো এসে যায় না। ঠিক আছে? তো রান করো, হয়ে গেলে আমাকে বলো। হ্যাঁ স্যার। ওকে। তো এইভাবে আমরা পাইথনে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো এইখানে এই জিনিসটাই করা আছে, দেখো আউটপুটটা এখানে মেনশন করেছে। হুম। তুমি চাইলে লুপ ইউজ করেও এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে পারো। তো আমরা জানি যে পাইথনে কতগুলো কিওয়ার্ড আমরা একটু আগেই দেখলাম। তো সেখানে ইন বলে একটা কিওয়ার্ড আছে, দেখো ইন বলে একটা কিওয়ার্ড আছে, আছে তো? তাহলে এই ইন কিওয়ার্ড ইউজ করে তুমি ফর লুপ চালিয়ে অ্যারের এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে পারো। তো দেখো কিভাবে এখানে করেছে। তো আমি এখানে যে অ্যারেটা আছে সেটার সাথে এই এক্সাম্পলটা দেখাচ্ছি। তো এই অ্যারেটা মনে করো আছে। এবার আমি যদি এখানে একটা ফর লুপ চালাই, ফর লুপ মনে করে একটা চালাচ্ছি, ফর আই ইন বলে যেহেতু অ্যারেটার নাম আছে তারপর অবশ্যই একটা কোলন দিতে হবে। তারপর যদি আমি প্রিন্ট করে দিই এর ভ্যালুটা, তাহলে কি করবে, প্রত্যেকটা এলিমেন্ট এখানে প্রিন্ট করে দেবে। অবশ্যই 40টা একবার উপরে, 30টা প্রিন্ট হবে। তো আমি এই লাইনটা একবার কেটে দেখি। এবার যদি করি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টও প্রিন্ট করে দেবে। দেখতে পেলে? তো ফর লুপ চালিয়ে তুমি এইভাবে অ্যারের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারো।
সবাই একবার রান করো তোমার সাথে, হয়ে গেলে রেসপন্স করো। তো এইভাবে কিন্তু আমরা লুপ ইউজ করতে পারি প্রিন্টিং এর ক্ষেত্রে। দেখো কত শর্টে কাজগুলো হচ্ছে। আমরা যদি এটা সিতে করতে যেতাম তাহলে কত বড় বড় লাইনের আমাদের কোড লিখতে হতো। হোপফুলি সবার মনে আছে। হ্যাঁ স্যার। সিতে, হ্যাঁ সিতে আমাদের কত বড় কোড লিখতে হতো এই জিনিসটা করতে গেলে। তো পাইথনে কত ইজি করে দিয়েছে জিনিসটাকে। তো এটাও ফার্স্টে যখন সিনট্যাক্সটা লিখেছিলাম তোমাদের বেসিক্যালি এই ফরম্যাটেই লেখা ছিল, তাই তো? ফার্স্ট একদম যে ফার্স্ট সিনট্যাক্সটা লেখানো ছিল। এই সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা। তো ফার্স্টে যখন তোমাদের সি প্রোগ্রামিং এই পাইথনের কোডটা দেখাচ্ছিলাম তোমাদের এই সিনট্যাক্সটাই ফলো করে লেখা ছিল। তো হয়ে গেছে এটা? রেসপন্স করো। এটা রান হলো? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা। অভিনীল? হ্যাঁ স্যার। ওকে। তো দেখো বেসিক কিছু অপারেশনস আছে, এটা আমরা শীতেও দেখেছিলাম, এখানেও আছে। তো তার মধ্যে হচ্ছে ট্রাভার্স। ট্রাভার্স মানে প্রত্যেকটা এলিমেন্টকে জাস্ট অ্যাক্সেস করা। ইট পয়েন্টস অল দ্য এলিমেন্ট ওয়ান বাই ইট, ইট প্রিন্টস অল দ্য এলিমেন্টস ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে ট্রাভার্সিং। নেক্সট হচ্ছে ইনসার্শন। যদি তুমি নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে চাও তাহলে সেটাই হচ্ছে ইনসার্শন। ইট অ্যাডস অ্যান এলিমেন্ট ইন দ্য গিভেন ইন্ডেক্স। ডিলিশনস, it deletes an element at the given index. Search, it search an element using the given index or by the value. Update, it updates an element at the given index. তো এই অপারেশনস গুলো আমরা পারফর্ম করতে পারি। তো লিখে রাখতে পারো কি কি অপারেশন আমরা অ্যারেতে পারফর্ম করতে পারি। তো একটু নোট করে রাখো, ট্রাভার্স, ইনসার্শন, ডিলিশন, সার্চ এন্ড আপডেট। তো হয়ে গেলে রেসপন্স করো। নেক্সট এবার এই কাজগুলোকেই কিভাবে হচ্ছে সেইগুলো আমরা দেখবো। অলরেডি আমরা ট্রাভার্সিং দেখলাম, প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে প্রিন্ট করা হয়। তো ট্রাভার্স অফ অ্যান অ্যারে ইন পাইথন, iterating between elements in an array is known as traversing. We can easily iterate through the element of an array using Python for loop as shown in the example below. তো অলরেডি আমরা এটা দেখেছি কিভাবে কাজটা করছে। তো সেম এক্সাম্পলটাই এখানে একবার মেনশন করে দিয়েছে। তো এটা একটু ডেফিনেশনটা লিখে রাখো, আর এক্সাম্পলটা চাইলে ওর নিচে লিখে দিতে পারো। একটু আগে যে এক্সাম্পলটা আমরা প্রিন্টিং এর সময় দেখলাম এই এক্সাম্পলটা, এটা লিখে দিতে পারো। এটা নয়, আহ এর আগে যেটা দেখছিলাম ফর লুপ ইউজ করে যেটা প্রিন্ট করতে ইউজ হচ্ছিল এই এক্সাম্পলটা। ঠিক আছে, তো আগে এটা লেখো, ট্রাভার্সিং বলতে কি বোঝাচ্ছে। হয়ে গেলে রেসপন্স করো। এবার নেক্সট পার্টে যাওয়া যাক। তো এটার আউটপুটটা এইভাবে আসবে, পরপর প্রিন্ট করে দেবো। এরপর হচ্ছে insertions of element in an array in Python. So using these operations, so we can add one or more elements to any given index. তো দেখো কিভাবে কাজটা হচ্ছে, কাজটা দেখলেই বুঝতে পারবে। তো একটা অ্যারে যেভাবে ডিক্লেয়ার করার হয় হলো, এরপর হলো এ ডট ইনসার্ট। ইনসার্ট বলে একটা ফাংশন আছে। ফার্স্ট যেটা হচ্ছে তোমার পজিশন নাম্বার। পজিশন নাম্বার মানে কোন ইন্ডেক্সে তুমি ভ্যালুটা অ্যাসাইন করতে চাইছো। তার মানে 1 নাম্বার ইন্ডেক্সে তুমি 6টা অ্যাসাইন করছো। তো এরপর যদি আউটপুটটা দেখো, এক ঘর করে করে পুরো জিনিসটা সরে গেছে, এই 1 নাম্বার পজিশনে 6টাকে অ্যাড করে দিয়েছে। তো এটা হাতে নাতে করে দেখা যায়। তো আমি থনি ওপেন করে নিলাম, অলরেডি আমার একটা অ্যারে তৈরি করা আছে। তো আমি যদি এ ডট
এখানে ইনসার্ট লিখি, এরপর ইন্ডেক্স ভ্যালুটা আমি যদি স্টার্ট করি, মনে করো আমি ওয়ানেই দিলাম, ওয়ানে দিলাম, মনে করো আমি 5 দিলাম, যেটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি যদি পুরোটাকে প্রিন্ট করি, ফর আই বা যা ইচ্ছে দিতে পারো, আই ইন এ দিয়ে আমি যদি প্রিন্ট করি আয়ের ভ্যালুটা, তাহলে দেখতে পাবে কি হচ্ছে। দেখো 11 নম্বর ইন্ডেক্স পজিশনে 5টা অ্যাড হলো এবং প্রত্যেকটা এলিমেন্ট এক ঘর করে করে তোমার রাইটের দিকে সরে গেল। বোঝা গেছে? আমি যদি হ্যাঁ এইটাকে স্যার। চেঞ্জ করে আমি যদি 3 করে দিই, তার মানে 3 নম্বর ইন্ডেক্স পজিশনে 5টা অ্যাড হলো। দেখতে পেলে? হ্যাঁ ক্লিয়ার তো? তো এইভাবে হ্যাঁ ইনসারশন অপারেশনটা কাজ করছে। তো ডেফিনেশনটা আর এক্সাম্পলটা লিখে রাখো, খাতায় লিখে রাখো, কোশ্চেন আসতেই পারে। ইনসারশন অপারেশন কিভাবে কাজ করছে, মানে এমসিকিউ বেসিসেই দেবে, ঘুরিয়ে ফিরে কোডটাকেই মডিফাই করে কোশ্চেন হতে পারে। তো দেখতেই পাচ্ছ পাইথন কতটা ইজি করে দিয়েছে সমস্ত জিনিসটা। ইনসার্ট বলে একটা ফাংশন ডিজাইনই করে দিয়েছে, যেখানে শুধু ইন্ডেক্স ভ্যালু আর যে এলিমেন্টটা তুমি বসাতে চাইছো সেটা পাস করবে ও অ্যাড করে দেবে। কিন্তু সি তে করতে গেলে এটা পুরো একটা কোড লিখতে হতো। ইনসার্ট বলে ওখানে ওরকম কোনো ফাংশন ছিল না। ঠিক আছে? স্যার, একের বেশি মানে ভ্যালু ইনসেট করতে গেলে কি করতে হবে তখন? দুবার কল করবে। সেটা দেখা। মানে কি বলতে চাইছো, তুমি একবার 6 করতে চাইছো, পরের এতে 5 করতে চাইছো, এরকম কিছু? এখানে 1 নম্বর পজিশনে 6 ইনসার্ট করলো এবং একই সাথে আবার আরেকটা পজিশনে আরেকটা নাম্বার যদি ইনসার্ট করতে চাই একসাথে। হ্যাঁ, তো কি হবে, এখানে আরেকবার কল করবে জিনিসটা। মনে করো তুমি কি করতে চাইছো বলো, বলো কত নম্বর পজিশনে কি দিতে চাইছো বলো। 2 নম্বর পজিশনে 7 দিলাম। আচ্ছা, তাহলে সেম ভাবে আমি লিখবো, তাহলে 2 নম্বর পজিশনে আমি মনে করো 7 দিলাম, সেম জিনিস। তাহলে দেখো 7 চলে এসছে 2 নম্বর পজিশনে, দেখো ভালো করে নোটিস করো, হ্যাঁ একই ব্যাপার। তুমি যত ইচ্ছে এরকম কাজ করতে পারো। ঠিক আছে? হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। শায়দ রান হ্যাঁ স্যার। করেছো? হুম। আচ্ছা, এবার দেখো ডিলিশন অপারেশন সেম জিনিস, খালি এখানে ইনসার্টের জায়গায় যেটা হবে রিমুভ লিখতে হবে। ইনসার্টের জায়গায় কি লিখতে হবে, রিমুভ লিখতে হবে। আর এখানে একটাই মানে ভ্যালু পাস হবে, যেটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, কোন ইন্ডেক্স ভ্যালুটা তুমি রিমুভ করতে চাইছো সেইটা। দেখো আমি যদি এটা করি, তাহলে তোমার যে 4 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। আহ 1 2 3 4 5, 0 1 2 3, ভুল বললাম। এটা হচ্ছে ভ্যালুটা পাস হচ্ছে। দেখো 4 ভ্যালুটা পাস হয়েছে বলে 4টা রিমুভ হয়েছে, একবার করে দেখা যাক তবে কনফিডেন্স হবে। দেখো আমি যদি এখানে রিমুভ ফাংশনটা কল করি, a ডট রিমুভ, রিমুভ ফাংশনটা কল করলাম, মনে করো আমি 3টাকে রিমুভ করতে চাইছি, তাহলে আমি এখানে এই 3টা লিখে দিলাম। এবার যদি আমি রান করি, দেখবে যে 3টা রিমুভ হয়ে গেছে। হুম, ওখানে ভ্যালুটা পাস করতে হয়, নট ইন্ডেক্স। ঠিক আছে? যে ভ্যালুটা তুমি রিমুভ করতে চাইছো সেই ভ্যালুটা। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা?
কিভাবে কাজ করলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা লিখে নাও। স্টার্ট হয়, তাহলে 3 এর ইন্ডেক্স কত? 2 হওয়ার কথা তো। 0 1 2, 3 এর ইন্ডেক্স কত? 2 হওয়ার কথা তো। আমি 3 হ্যাঁ। পাস করলাম, দেখো 3 টা রিমুভ হয়েছে, মানে যে ভ্যালুটা, এলিমেন্টের যে ভ্যালুটা, বুঝেছো? আচ্ছা আমি আচ্ছা, যদি হ্যাঁ। 4 পাস করি তাহলে 4 রিমুভ হয়ে যাবে, দেখো। রিমুভ হয়ে যাবে। হুম, ইন্ডেক্স নয়, ভ্যালুটা। হুম, ঠিক আছে। ঠিক আছে, ওটাই তো বললাম এতক্ষণ। বুঝতে পারলে তো? মনে করো এখানে 40 ছিল, তাহলে তুমি এখানে 40 পাস করো, 40 রিমুভ হয়ে যাবে। দেখো 40টা প্রিন্ট করছে না। মনে করো এখানে 20 ছিল, তাহলে এখানে তুমি 20 পাস করো, 20টা করবে না। ঠিক আছে, তো আজকে তাহলে এত দূরই থাক। নেক্সট ক্লাসে আমরা সার্চিং আর সর্টিংটা দেখবো। ঠিক আছে, লিখে নিয়েছো?